বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোশাররফ হোসেন, বিভাগীয় প্রধান পদার্থবিজ্ঞান বিভাগ, হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ। আজকে তোমাদের সাথে আমার কথা ছিল যে আমরা তড়িৎচুম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহের গাণিতিক সমস্যাগুলো করাবো। এই লক্ষ্যে আমি তোমাদের কাছে কিছু বিভিন্ন সূত্রের কিছু নমুনা পাঠিয়েছি। ওই সূত্রগুলো অনুসারে এখন আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। আর এর পরেও যদি তোমাদের কোনো কথা থাকে তোমরা মেসেঞ্জারে তোমাদের সমস্যাগুলো পাঠিয়ে দিবা। ইনশাল্লাহ কালকে শুক্রবার আছে, আমি সমাধান করে পাঠিয়ে দিব। তাহলে আমরা শুরু করি বিসমিল্লাহ করে। দেখো, আমাদের প্রথম যে সূত্রটা ছিল, প্রথম যে অঙ্কটা, সেটা হলো কি যে 0.2 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি তল কোনো সুষম চুম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে অবস্থিত। তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স সংখ্যা এত হলে চুম্বক ক্ষেত্রের মান কত হবে? আমরা ফ্লাক্সের সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলাম চৌম্বক ফ্লাক্স পাই ইজ ইকুয়াল টু এ বি। তাহলে চুম্বক ক্ষেত্রের মান বি ইজ ইকুয়াল টু পাই বাই এ। আমরা বলেছি যে চুম্বক ক্ষেত্রের মান কত হবে, তাহলে বি ইকুয়াল টু পাই বাই এ। এখন এখানে আমাদের কি আছে? পাই ইজ ইকুয়াল টু 6 ইন্টু 10⁻⁻4 ওয়েবার এবং ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল টু 0.2 মিটার স্কোয়ার। সুতরাং বি ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে বি এর মানটা যদি আমরা বের করতে যাই, 6 ইন্টু 10⁻⁻4 ডিভাইডেড বাই 2, তাহলে আমাদের আসতেছে কত? 3 ইন্টু 10⁻³ টেসলা। নিশ্চয়ই তোমরা অঙ্কটা দেখতেছ এবং সমস্যাটা সমাধানও আমরা বুঝতে পারতেছি। আরও বলি যে যেহেতু ক্ষেত্রফল এবং ফ্লাক্স সংখ্যা দেওয়া আছে, তাই চুম্বক ক্ষেত্রের মান বের করতে গেলে তুমি সংজ্ঞা অনুসারে ফ্লাক্সের সংজ্ঞা দিয়েও করতে পারো, চুম্বক ক্ষেত্রের মান বা আবেশ ঘনত্বের সংজ্ঞা দিয়েও করতে পারো। আবেশ ঘনত্বের সংজ্ঞা হলো কি যে কোনো চুম্বক ক্ষেত্রের একক ক্ষেত্রফল হতে যে পরিমাণ ফ্লাক্স অবিলম্বভাবে নির্গত হয় তাকে চুম্বক ফ্লাক্স ঘনত্ব বলে বা চুম্বক ক্ষেত্রের মান বলে। সুতরাং বি ইকুয়াল টু পাই বাই এ। পাই হলো কি? ফ্লাক্স সংখ্যা দেওয়া আছে 6 ইন্টু 10⁻⁻4 ওয়েবার এবং ক্ষেত্রফল হলো 0.2 মিটার স্কোয়ার। ইনশাল্লাহ আশা রাখি সমস্যা হবে না। আর ক্যালকুলেটর তোমরা পাশে রাখো, তোমরা নিজেরাই ক্যালকুলেশনটা করতে হবে, কারণ ক্যালকুলেশন করার মতন আমার কাছে কম সময় হবে না, তাইলে অঙ্কের সংখ্যা কমে যাবে। ঠিক আছে, তোমরা এটা করে নেবা। হ্যাঁ, দ্বিতীয় অঙ্কটা দেখো, 0.01 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি তলকে কোনো চৌম্বক ক্ষেত্রের সাথে 60 ডিগ্রি কোণে অবস্থিত। চৌম্বক ক্ষেত্রের মান 40 মাইক্রোটেসলা হলে তলে অতিক্রান্ত বলরেখার সংখ্যা নির্ণয় করো। তাহলে আমাদের এখানে পাই ইজ কি দেওয়া আছে লক্ষ্য করো। ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল টু 0.01 মিটার স্কোয়ার। আর দেওয়া আছে কি চৌম্বক ক্ষেত্রের মান বি ইজ ইকুয়াল টু 40 মাইক্রোটেসলা ইজ ইকুয়াল টু 40 ইন্টু 10⁻⁻6 টেসলা। কোণ থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। বলা হয়েছে ফ্লাক্স সংখ্যা পাই ইজ ইকুয়াল টু হোয়াট? ফ্লাক্স সংখ্যা পাই ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা কি বলবো? এই সংজ্ঞা অনুসারে আমরা জানি চৌম্বক ক্ষেত্রের মান ফ্লাক্স ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা, এ বি কস থিটা। এবার তোমরা মানগুলি বসিয়ে দাও। এর মান হলো 0.01, বি এর মান 40 ইন্টু 10⁻⁻6 cos 60। cos 60 মান হলো হাফ, তাহলে 0.01 ইন্টু 40 10⁻⁻6 ইন্টু হাফ। 40 থেকে আসলে 20, তাহলে 2 ইন্টু 10⁻⁻6 ওয়েবার। আবারও খেয়াল করো, আমরা ফ্লাক্সের সংজ্ঞা দিতে বলছিলাম। ফ্লাক্স হলো কি? চৌম্বক ক্ষেত্রের মান এবং ক্ষেত্রের ডট গুণনকে বলা হয় কি? ফ্লাক্স। তাহলে পাই ইকুয়াল টু এ বি কস থিটা। এ এবং বি এর মান বসিয়ে থিটার মান বসালে পায়ের মানটা পাওয়া যাবে। আমাদের দ্বিতীয় সূত্র, তৃতীয় অঙ্কটা দেখো। তৃতীয় অঙ্কটার দিকে দেখো। 1000 পাক বিশিষ্ট একটি কুণ্ডলীকে
কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা 0.01 সেকেন্ডে 0.5 ওয়েবার থেকে শূন্যতে নেমে আসে। কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান নির্ণয় করো। আমরা ফ্যারাডের দ্বিতীয় সূত্র পড়েছি যে তড়িৎ ক্ষেত্রে সৃষ্ট ভোল্টেজ বা ইএমএফ ইজ ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি। এই সূত্রটার প্রয়োগ এখানে আমরা করব। ইএমএফ ইজ ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি। লক্ষ্য করো, ইএমএফ ইজ ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি, এই ডি ফাই বাই ডিটি ফ্লাক্স পরিবর্তনের হার। লক্ষ্য করো যে কথাটা প্রশ্ন বলেছে 1000 পাক বিশিষ্ট, তাহলে এন ইজ ইকুয়াল টু পাক সংখ্যা ইকুয়াল টু 1000। তারপর সময়, ক্ষুদ্র সময় ডিটি ইজ ইকুয়াল টু 0.01 সেকেন্ড। এবং ফ্লাক্স পরিবর্তন বলছে কি 0.5 ওয়েবার থেকে শূন্যতে নেমে আসে, তাহলে আমাদের ফ্লাক্স পরিবর্তন ডি ফাই ইজ ইকুয়াল টু 0 মাইনাস 0.5 এত ওয়েবার ইজ ইকুয়াল টু মাইনাস 0.5 ওয়েবার ডব্লিউ বি। তাহলে ইএমএফ ইজ ইকুয়াল টু হোয়াট? মানগুলো আমরা বসিয়ে দেই। ইএমএফ ইজ ইকুয়াল টু মাইনাস 1000 ইন্টু মাইনাস 0.5 ডিভাইডেড বাই 0.01। তাহলে আমাদের এখানে মাইনাস মাইনাসে প্লাস, 0.5 হলো 500 ডিভাইডেড বাই 0.01, তাহলে কত হবে? 5 ইন্টু 10⁴ ভোল্ট। দেখো ভালো করে, যে মনে রাখবা পাক সংখ্যা, ফ্লাক্স পরিবর্তন এবং সময়ের পরিবর্তন, এটা তিনটেই দেওয়া আছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা ফ্যারাডের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। ই ইজ ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি। ক্লিয়ার? ভালো করে আবার দেখো, তোমরা ভালো করে ক্যালকুলেটর চালাও, কারণ আমার কাছে তো এখন একসাথে এতগুলো কাজ করা সম্ভব নয়। এরপরে চতুর্থ প্রশ্ন দেখো, 500 পাকের কোনো কুণ্ডলিতে 5 অ্যাম্পিয়ার মানের বিদ্যুৎ প্রবাহ চালনার ফলে কুণ্ডলীর মধ্য দিয়ে 140 মাইক্রোওয়েবার চৌম্বক প্রবাহ সৃষ্টি হয়। কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক নির্ণয় করো। আমরা যে কথাটা স্বকীয় আবেশ গুণাঙ্কের সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলেছিলাম যে কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের দরুন ফ্লাক্সের পরিবর্তন ঘটে। ফ্লাক্স পরিবর্তন এবং প্রবাহ মাত্রার পরিবর্তন পরস্পর সমানুপাতিক। আবারও ভালো করে খেয়াল করো, ফ্লাক্স পরিবর্তন এবং প্রবাহ মাত্রার পরিবর্তন পরস্পর সমানুপাতিক। ওই ক্ষেত্রে আমরা যেটা দেখিয়েছিলাম, পাই ইজ ইকুয়াল টু এল আই। কুণ্ডলীর পাক সংখ্যা যত বৃদ্ধি পাবে তোমার ক্ষেত্রের মানও তত বৃদ্ধি পাবে। এই জন্য এটাকে আমরা লিখি এন পাই ইজ ইকুয়াল টু এল আই। এল স্বকীয় আবেশ গুণাঙ্ক, এল ইজ ইকুয়াল টু এন পাই ডিভাইডেড বাই আই। এখন কত প্রবাহ পরিবর্তন? 5 অ্যাম্পিয়ার। তাহলে আই ইজ ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার। পাক সংখ্যা এন ইজ ইকুয়াল টু 500। প্রবাহ তারপর হলো উৎপন্ন ফ্লাক্স, পাই ইজ ইকুয়াল টু 140 মাইক্রোওয়েবার। মাইক্রো মানে 10⁶, তাহলে 140 ইন্টু 10⁻⁻6 ওয়েবার। এল ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা এটাকে কিভাবে লিখব? এল ইজ ইকুয়াল টু 500 ইন্টু 140 ইন্টু 10⁻⁻6 ডিভাইডেড বাই 5। তাহলে 500 হলে 103, 40 ইন্টু 10⁻⁻3 এত হেনরি। এটাকে আমরা ইচ্ছা করলে 14 মিলি হেনরিও লিখতে পারি। আবারও ভালো করে দেখো, আমরা কি বলেছি যে যখন স্বকীয় আবেশ গুণাঙ্কের কথা বলা হবে, স্বকীয় আবেশ গুণাঙ্কের বেলায় কথাটা কি? ফ্লাক্স পরিবর্তন প্রবাহ মাত্রার পরিবর্তনের সমানুপাতিক। ফ্লাক্স পরিবর্তন প্রবাহ মাত্রার পরিবর্তনের সমানুপাতিক। সুতরাং পাই ইজ ইকুয়াল টু হলো এল আই। এল স্বকীয় আবেশ গুণাঙ্ক। কুণ্ডলীর ফ্লাক্স সংখ্যা, পাক সংখ্যা যত বাড়বে ফ্লাক্স সংখ্যা তত বেড়ে যাবে। এজন্য এটাকে লেখা যায় এন পাই ইজ ইকুয়াল টু এল আই। এল স্বকীয় আবেশ গুণাঙ্ক, এল ইকুয়াল টু এন পাই বাই আই। আমরা মানগুলো দিয়ে দিলাম, মানগুলো বসিয়ে তোমরা এল এর মানটা বের করবা।
এখানে অ্যান্সার যদি 14 × 10⁻³ হেনরি লেখো তাও হবে, যদি এটা লেখো মিলি হেনরি এটাও হবে। তবে খেয়াল রাখবা দুইটা এককের দিকে খেয়াল রাখতে হবে, কারণ যদি অবজেক্টিভে মিলি হেনরি দেয় তখন তো সমস্যার সৃষ্টি হবে। এই জন্য পরিবর্তনগুলোকেও খুব ভালোভাবে খেয়াল করবা। এরপর আসো 5 নম্বর অঙ্কটা। একটি আবেশকের স্বকীয় আবেশ গুণাঙ্ক 10 হেনরি, এতে 9 × 10⁻² সেকেন্ড সময়ে তড়িৎ প্রবাহ মাত্রা 10 অ্যাম্পিয়ার থেকে -7 অ্যাম্পিয়ারে পরিবর্তিত হলে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান কত হবে? এটা আমরা স্বকীয় আবেশ গুণাঙ্কের একটা কথা ফ্যারাডের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে এখানে আমরা ব্যাখ্যাটা করি। E ইজ ইকুয়াল টু, এই যে EMF ইজ ইকুয়াল টু -L dI/dt, dI/dt। খেয়াল করে দেখো স্বকীয় আবেশ গুণাঙ্ক L দেওয়া আছে, L ইজ ইকুয়াল টু 10 হেনরি। এরপরে বলা হয়েছে 9 × 10⁻² সেকেন্ড সময়ে, তাহলে সময়টা ক্ষুদ্র সময়টা দেওয়া আছে dt ইজ ইকুয়াল টু 9 × 10⁻² সেকেন্ড। আর দেওয়া আছে DI প্রবাহ মাত্রার পরিবর্তন, বলছে 10 অ্যাম্পিয়ার থেকে নেমে 7 অ্যাম্পিয়ার হলো, তাহলে শেষ প্রবাহ বিয়োগ আদি প্রবাহ ইজ ইকুয়াল টু -3 অ্যাম্পিয়ার। EMF ইজ ইকুয়াল টু হোয়াট? মানগুলো বসিয়ে দাও। EMF ইজ ইকুয়াল টু -10 × -3 ডিভাইডেড বাই 9 × 10⁻²। তাহলে আমাদের কি হবে? 3। তাহলে আমরা দেখতেছি কত? 10 × 100/9, তাহলে কত আসতেছে? তোমরা এটা ভাগ করে নিবা, এত ভোল্ট। তাহলে আমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দেই, যে ক্যালকুলেটর দিয়ে যদি ভাগ করি দেখো 1000 ডিভাইডেড বাই 9, 1000 ভাগ 9 ইজ ইকুয়াল টু হলো 111.11 ভোল্ট, 111.11 ভোল্ট। এরপরে দেখো আমাদের 6 নম্বর অঙ্কটা বলছে কি, কোনো তার কুণ্ডলীর তড়িৎ প্রবাহ 2 অ্যাম্পিয়ার, কুণ্ডলীর প্রবাহ 8 × 10⁻² সেকেন্ড থামাতে 0.5 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হলো, কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক নির্ণয় করো। আবার একটু ভালো করে কথাটা শোনো। কোনো তার কুণ্ডলীর তড়িৎ প্রবাহ 2 অ্যাম্পিয়ার, কুণ্ডলীর প্রবাহ এত সেকেন্ডে থামাতে, দ্যাট মিন্স কী করে দিলাম? শূন্যতে নামিয়ে আনলাম। এই খেয়াল করবা প্রশ্নের প্যাচগুলো কোথায় কোথায় থাকে। এখন আছে 2 অ্যাম্পিয়ার, 8 × 10⁻² সেকেন্ড পর এটা জিরোতে আনা হলো, তখন তড়িৎচালক শক্তির মান হলো 0.5 ভোল্ট। বলছে স্বকীয় আবেশ গুণাঙ্ক কত হবে? আমরা সূত্রে এটাই প্রয়োগ করব, কিন্তু আমাদের কথাগুলো খেয়াল রাখতে হবে। নামিয়ে আনছে জিরোতে, তাহলে আমাদের যে কথাটা DI ইজ ইকুয়াল টু 0 - 2 অ্যাম্পিয়ার, 0 - 2 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু -2 অ্যাম্পিয়ার। সময় dt ইজ ইকুয়াল টু 8 × 10⁻² সেকেন্ড। এতে আবিষ্ট তড়িৎচালক শক্তি EMF ইজ ইকুয়াল টু 0.5 ভোল্ট, 0.5 ভোল্ট। আমাকে বলা হয়েছে স্বকীয় আবেশ গুণাঙ্ক L ইজ ইকুয়াল টু হোয়াট? মানগুলি বসিয়ে দাও। 0.5 ইজ ইকুয়াল টু -L ইন্টু -2 ডিভাইডেড বাই 8 × 10⁻², বা L ইজ ইকুয়াল টু 0.5 × 8 × 10⁻² ডিভাইডেড বাই 2, 4 × 5 = 20, তাহলে 2 × 10⁻², এত হেনরি। ভালো করে আবারও খেয়াল করো, আমরা কি বলেছি এখানে, যে যখন তড়িৎ প্রবাহের পরিবর্তন থাকবে তখন ফ্যারাডের দ্বিতীয় সূত্র আমরা প্রয়োগ করব। আর ফ্যারাডের দ্বিতীয় সূত্র অনুসারে EMF ইজ ইকুয়াল টু -L dI/dt। আর যখন ফ্লাক্স পরিবর্তন থাকবে ওটাও কিন্তু স্বকীয় আবেশ গুণাঙ্কের জন্য ফ্যারাডের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। কাজে সূত্র কখন কোনটা হবে আমরা যে ক্লাসগুলো ফলো করলে এটা আমরা ভালো করে বুঝতে পারবো। এরপরে দেখো 7 নম্বর প্রশ্নটা। পাশাপাশি রাখা দুইটি কুণ্ডলীর পারস্পরিক আবেশ গুণাঙ্ক 0.3
হেনরি। মুখ্য কুণ্ডলিতে প্রতি সেকেন্ডে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পরিবর্তনে গৌণ কুণ্ডলীর আবিষ্ট তড়িৎচালক শক্তির বা বলের মান নির্ণয় করো। আমরা বলেছিলাম বৈদ্যুতিক যন্ত্রপাতিতে যখন একটা মাত্র কুণ্ডলী ব্যবহার করা হয়, এটা ওই কুণ্ডলীতে ফ্লাক্স পরিবর্তন এবং তড়িৎচুম্বক আবেশের ঘটনা যদি ঘটে, এটাকে আমরা বলছি স্বকীয় আবেশ। কিন্তু যখন পাশাপাশি দুইটা কুণ্ডলী স্থাপন করা হবে, একটা মুখ্য কুণ্ডলী আরেকটা গৌণ কুণ্ডলী, মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের দরুন যদি গৌণ কুণ্ডলীতে ফ্লাক্স পরিবর্তন ঘটে এবং তড়িৎচুম্বক আবেশ সৃষ্টি হয়, এই ঘটনাকে বলা হয় পারস্পরিক আবেশ। তাহলে এখানে পাশাপাশি রাখা দুটো কুণ্ডলী বলাতে এখানে যে ঘটনাটা ঘটলো এটা হলো কি পারস্পরিক আবেশ। তাহলে পারস্পরিক আবেশের ক্ষেত্রে ইএমএফ ইজ ইকুয়াল টু, পারস্পরিক আবেশের ক্ষেত্রে ইএমএফ ইজ ইকুয়াল টু মাইনাস এম, এম হলো মিউচুয়াল ইন্ডাকট্যান্স, ইন্টু ডিআই বাই ডিটি। পারস্পরিক আবেশ গুণাঙ্কের ক্ষেত্রে আবারও বলি, পারস্পরিক আবেশ হলো মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের হারের দরুন যদি গৌণ কুণ্ডলীতে ফ্লাক্স পরিবর্তন ঘটে এবং তড়িৎচুম্বক আবেশ সৃষ্টি হয়, এটা হলো পারস্পরিক আবেশ। আর পারস্পরিক আবেশের ক্ষেত্রে ধ্রুবকটা ব্যবহার করা এম, এমটাকে বলা মিউচুয়াল ইন্ডাকট্যান্স বা পারস্পরিক আবেশ গুণাঙ্ক। এখন আমাদের এখানে যে কথাগুলো বলা আছে সেটা হলো কি, তোর আবেশ গুণাঙ্ক এম, এম ইজ ইকুয়াল টু 3 হেনরি, 0.3 হেনরি, 0.3 হেনরি। এরপরে বলা হয়েছে তড়িৎ প্রবাহ প্রতি সেকেন্ডে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পরিবর্তন হয়। স্পষ্ট উল্লেখ করে দেওয়া আছে ডিআই বাই ডিটি, ডিআই বাই ডিটি ইজ ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। আবিষ্ট তড়িৎচালক শক্তি ই ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা কি লিখব? মাইনাস 0.3 ইন্টু কী হবে 3, সরাসরি 3 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, 3 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। এখন এই যে কথাটা এটা মাইনাস, তাহলে কত হবে? মাইনাস 0.9, এত কি ভোল্ট। মনে রাখবা আবিষ্ট তড়িৎচালক শক্তি নেগেটিভ নয়, এই জন্য এটার মানটাকে আমরা এভাবে লিখব যে ইএমএফ এত ইজ ইকুয়াল টু 0.9 ভোল্ট। এই গেল আমাদের স্বকীয় আবেশ এবং পারস্পরিক আবেশ গুণাঙ্ক সম্পর্কিত আরেকটা টপিকস। এরপরে টপিকসটা হলো কি ট্রান্সফরমার। আমরা ট্রান্সফরমার বলছি কি, যে যন্ত্রের সাহায্যে উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে অথবা নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে রূপান্তর করা যায়, তাকে বলা হয় ট্রান্সফরমার। এখানে ভোল্টেজ পরিবর্তনটা নির্ভর করে মূলত কুণ্ডলীর পাক সংখ্যার পরিবর্তনের উপর। আমরা প্রথমে যে এটা করব, ভালো করে খেয়াল করো 8 নম্বর প্রশ্নটা। একটি ট্রান্সফরমারে 220 ভোল্ট সরবরাহ করে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া যায়। আমি যখন ট্রান্সফরমার পড়িয়েছি আমি এই কথাটি স্পষ্ট বলছি, খেয়াল করে দেখো যে আমরা সরবরাহ করব মুখ্য কুণ্ডলীতে আর পাবো গৌণ কুণ্ডলীতে। তাহলে এখানে প্রশ্নে যে কথাটা বলা হয়েছে 220 ভোল্ট সরবরাহ করে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া গেল, তাহলে এটা হলো গৌণ মুখ্য কুণ্ডলীতে 220 ভোল্ট দিছি, এটা হলো ইপি, আর গৌণ কুণ্ডলীতে পাওয়া গেছে 5 অ্যাম্পিয়ার, এটা হলো আইএস। এরপরে বলছে মুখ্য গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 1:10, তাহলে এনপি বাই এনএস ইকুয়াল টু 1/10। আমাদের চাওয়া হয়েছে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ, মুখ্য কুণ্ডলীর প্রবাহ, ট্রান্সফরমারের বহির ক্ষমতা। তাহলে ট্রান্সফরমারের মূল যা গৌণ কুণ্ডলীর ক্ষমতা, যেহেতু এখানে বলে দিছে বহির ক্ষমতা বের করতে হবে, তাই আমরা পিএসএ বের করব, এটা বহির ক্ষমতা। পিএস ইজ ইকুয়াল টু আইএস ইএস। এবার আমরা সূত্রগুলির দিকে আসতেছি, লক্ষ্য করো। প্রথমে আমরা যেটা ব্যবহার করব ইপি বাই ইএস, ইপি ডিভাইডেড বাই ইএস ইজ ইকুয়াল টু এনপি ডিভাইডেড বাই এনএস। বলা হয়েছে পাক সংখ্যার অনুপাত 1:10, তাহলে এনপি ডিভাইডেড বাই এনএস ইজ ইকুয়াল টু 1/10। মুখ্য কুণ্ডলীতে 220 ভোল্ট সরবরাহ করা হলো, ইপি ইজ ইকুয়াল টু 220 ভোল্ট। চাওয়া হয়েছে কি ইএস ইজ ইকুয়াল টু ওয়াট? প্রথম অংশ এটা, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ নির্ণয় করো। মান বসাই দাও, 220 ডিভাইডেড বাই ইএস ইজ ইকুয়াল টু 1/10, তাহলে বা ইএস ইজ ইকুয়াল টু 2200 ভোল্ট। তাহলে আমরা কি পেলাম? গৌণ কুণ্ডলীর ভোল্টেজটা পেয়ে গেলাম। এটাকে আমরা পরবর্তী অংশে ব্যবহার করব। তোমরা এই অঙ্কগুলির দিকে খেয়াল রাখবা,
এগুলি আমরা কিন্তু যা বহুপদী সমাপ্তি সূচক, ওখানেও আমরা এটা ব্যবহার করতে পারি। অভিন্ন তথ্যাবলী যেটা বলি, ওখানেও কিন্তু ব্যবহার করতে পারি। প্রথম অংশ ভুল হলে দ্বিতীয় অংশ অটোই ভুল হবে। এই জন্য ক্যালকুলেটর ছাপা, প্রশ্ন এগুলি খুব ভালোভাবে খেয়াল রাখবা। এরপরে বলা হয়েছে কি যে ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর প্রবাহ, তাহলে ভোল্টেজ এবং প্রবাহ মাত্রা ব্যস্তানুপাতিক। আবার ইপি ডিভাইডেড বাই ইএস, ইপি ডিভাইডেড বাই ইএস ইজ ইকুয়াল টু আইএস ডিভাইডেড বাই আইপি। এখানে আমাদের খেয়াল রাখবা আইএস দেওয়া আছে, আইএস ইজ ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার, আইএস ইজ ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার। ইপি এবং ইএস আমরা আগেই জেনে গেছি। ইপি ইজ ইকুয়াল টু 220, ইএস ইজ ইকুয়াল টু 2200, ইজ ইকুয়াল টু 5 বাই আইপি। তাহলে আইপি ইজ ইকুয়াল টু 50 অ্যাম্পিয়ার। তোমরা ক্যালকুলেটর দিকে বজ্রগুণন করে 220 দিয়ে ভাগ করলে এটা 50 অ্যাম্পিয়ার। এরপরে দেখো তৃতীয় অংশে যেটা বলা হয়েছে ট্রান্সফরমারের বহির ক্ষমতা। একটু আগে আমি বলেছি বহির ক্ষমতা বলতে বোঝায় গৌণকুণ্ডলীর ক্ষমতা। তাহলে গৌণকুণ্ডলীর ক্ষমতা যদি বসানো হয় তাহলে আমরা এটাকে লিখব পিএস, পিএস ইজ ইকুয়াল টু আইএস ইএস। আইএস পাওয়া গেছে 50 অ্যাম্পিয়ার, তাহলে 50 আর ইএস হলো 2200। তাহলে আমাদের কয়টা শূন্য, 5 দুগুণে 110, 1 2 3, এত কি ওয়াট, এত ওয়াট, অথবা 1.1 ইন্টু 10⁵ ওয়াট। তাহলে ক্ষমতাটা আমরা পেয়ে গেলাম। লক্ষ্য করো, তাহলে এখানে এই কথাগুলোর মধ্যে খেয়াল রাখবা এগুলি কিন্তু উচ্চতর দক্ষতা বলতে পারে। যেমন তোমাকে এই উপাত্তগুলো দিয়ে ক্ষমতার কথা বলে নাই। একজন শিক্ষক বলল যে, বা একজন বৈদ্যুতিক প্রকৌশলী বলল যে এই ট্রান্সফরমারের ক্ষমতা যে 1.1 ইন্টু 10⁵ ওয়াটের বেশি হতে পারে না, এর সত্যতা যাচাই করো। তাহলে তুমি ঠিক এইভাবে করে এসেই পিএসটা বের করবে এবং দেখাবা যে আউটপুট বর্তনীর ক্ষমতা এত ওয়াট। তাহলে এইগুলি আমরা যখন প্রবলেমগুলো সলভ করব, এই প্রবলেম সলভের ভিতরে কিন্তু আমার হায়ার অর্ডারগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে আসো আমাদের 9 নাম্বার প্রশ্নটা। 9 নাম্বার প্রশ্নটা হলো, দেখো একটি ট্রান্সফরমারে 200 ভোল্ট সরবরাহ করে 2000 ভোল্ট পাওয়া যায়। মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা ও রোধ যথাক্রমে 300 ও এবং 0.5 ওহম হলে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা ও রোধ নির্ণয় করো। এবার একটু ব্যতিক্রম, রোধ দিয়ে আমরা অঙ্ক করেছি কোথায়, রোধের ব্যবহারগুলো বেশিরভাগই করেছি চলতড়িতে। যেহেতু এটা তড়িৎ প্রবাহ, সুতরাং চলতড়িৎ নয়, স্থির তড়িৎ, চলতড়িৎ সব কিছুর ব্যবহারে এখানে থাকতে পারবে। এখন প্রথম কথা হলো সরবরাহ করা হয়েছে 200 ভোল্ট, পাওয়া গেছে 2000 ভোল্ট। এতে আমি বলছি সরবরাহ করা হয় কোথায়, মুখ্য কুণ্ডলীতে, আর পাওয়া যায় গৌণ কুণ্ডলীতে। কাজে এখানে আমার ইপি এবং ইএস দুইটাই উল্লেখ আছে। ইপি ইজ ইকুয়াল টু 200 ভোল্ট, 200 ভোল্ট, আর ইএস ইজ ইকুয়াল টু 2000 ভোল্ট। একটু খেয়াল করো, তাহলে আমরা যদি ট্রান্সফরমারটার প্রকৃতি, ধরো তোমাকে বহুপদীতে বলল উক্ত ট্রান্সফরমারটি আরোহী, তাহলে সঠিক। কারণ আমরা জানি যে ট্রান্সফরমার লো ভোল্টেজকে হাই ভোল্টেজে রূপান্তর করে, অর্থাৎ নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করে, তাকে বলা হয় কি আরোহী ট্রান্সফরমার। কাজে এটা স্টেপ আপ বা আরোহী ট্রান্সফরমার। এটা 220 ভোল্টকে কততে রূপান্তর করেছে, 2000-এ রূপান্তর করেছে। এরপরে বলছে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এনপি, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এনপি ইজ ইকুয়াল টু 300 এবং মুখ্য কুণ্ডলীর রোধ আরপি ইজ ইকুয়াল টু 0.5 ওহম। তোমার কাছে চাওয়া হয়েছে কি গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা এনএস ইজ ইকুয়াল টু হোয়াট, গৌণ কুণ্ডলীর রোধ আরএস ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা তো ট্রান্সফরমারের মূলনীতি ভোল্টেজ এবং পাক সংখ্যা সমানুপাতিক, ভোল্টেজ এবং পাক সংখ্যা সমানুপাতিক। তাহলে আমরা কি লিখব, ইপি ডিভাইডেড বাই ইএস ইজ ইকুয়াল টু এনপি ডিভাইডেড বাই এনএস, বা ইপি হলো কত 200, এটা হলো 2000,
এটা হলো 300, এটা হলো কি NS, তাহলে NS ইজ ইকুয়াল টু 3000। পাক সংখ্যার কোনো একক নেই, তাহলে আমরা NSটা বের করে নিলাম। এরপরে রোধ। এখন লক্ষ্য করো, রোধ বের করতে গেলে আমরা পড়েছি ওহমের সূত্র I ইকুয়াল টু ই বাই আর, I ইকুয়াল টু ই বাই আর। তাহলে গৌণকুণ্ডলীর আমার ভোল্টেজ জানা আছে, কিন্তু গৌণকুণ্ডলীর প্রবাহ জানা নাই। তাহলে আমার এখানে কি বের করতে হবে? গৌণকুণ্ডলীর প্রবাহটা বের করতে হবে। তাহলে প্রবাহ এবং ভোল্টেজের মধ্যে সম্পর্ক কি? প্রবাহ এবং ভোল্টেজ হলো ব্যস্তানুপাতিক। তাহলে আবার আমরা ওই সূত্রটা যাব, আবার ইপি ডিভাইডেড বাই ইএস ইজ ইকুয়াল টু আইএস ডিভাইডেড বাই আইপি। এখন আইপিও নাই, ইপিও নাই, আছে? আইপিও নাই, আইএসও নাই। তাহলে আমরা এখানে আইপিটা আগে বের করে নেই। আইপি ইজ ইকুয়াল টু ইপি ডিভাইডেড বাই আরপি। তাহলে ইপি হলো 200, আরপি হলো 0.5, তাহলে ইজ ইকুয়াল টু 400 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের আইপিটা কত বের হলো? 400 অ্যাম্পিয়ার। এবার আমরা বসাই দেই 200 ডিভাইডেড বাই 2000 ইজ ইকুয়াল টু আইএস ডিভাইডেড বাই 400। তাহলে আইএস ইজ ইকুয়াল টু কত হবে? 40 অ্যাম্পিয়ার, 40 অ্যাম্পিয়ার। তাহলে আইএস বের হয়ে গেল। এবার কি বের করব? এবার বের করব আরএস। এদিকে তাকাও, তাহলে আবার বা এবং আইএস ইজ ইকুয়াল টু ইএস ডিভাইডেড বাই আরএস, বা আরএস ইজ ইকুয়াল টু ইএস ডিভাইডেড বাই আইএস। ইএস ইজ ইকুয়াল টু হলো 40, ইএস ইজ ইকুয়াল টু 2000, আর আইএস ইজ ইকুয়াল টু হলো 40, তাহলে কত হলো? 50 ওহম। তাহলে এইগুলি একটু খেয়ালের বিষয় আছে। লক্ষ্য করো, যখন আমরা দেখলাম মুখ্য কুণ্ডলীর রোধ কম, তাহলে প্রবাহ কি বেশি, আর গৌণ কুণ্ডলীর রোধ বেশি কম, কিন্তু প্রবাহটা বেশি। এইদিকে খেয়াল রাখবা, কারণ রোধ এবং প্রবাহ মাত্রা কি? ব্যস্তানুপাতিক। যেখানে রোধ কম সেখানে প্রবাহ বেশি হবে, যেখানে রোধ বেশি হবে সেখানে প্রবাহটা কমে যাবে। তাহলে আমরা এটা আবার কোথায় চলে গেছি? ওহমের সূত্র। আমাদের সবগুলোর দিকেই খুব বেশি খেয়াল রাখতে হবে। সূত্র সম্পর্কে আইডিয়া যদি না থাকে তাহলে ফিজিক্সে নাম্বার উঠানো কিন্তু কঠিন হয়ে যাবে, বা ভর্তি পরীক্ষাটা তোমাদের জন্য খুব টাফ হয়ে যাবে। এরপরে 10 নম্বরটা দেখো। 10 নম্বরটা আমরা চলে আসছি দিক পরিবর্তী প্রবাহ বা অল্টারনেট কারেন্ট। আমরা ওখানে ওই দিন আমরা একটা ইকুয়েশন দেখিয়েছিলাম, প্রমাণ করেছি গতদিন একটা সূত্র, সেটা হলো কি? ইএমএফ ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি। ভোল্টেজের জন্য এই সূত্রটা, আর প্রবাহ মাত্রা আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। এই জায়গাটাতে খেয়াল রাখবা, ই নট হলো ভোল্টেজের শীর্ষমান, এটাকে শীর্ষমান বলে। এই শীর্ষমানটার আরেকটা বাংলা হলো বিস্তার, এটা হলো বিস্তার। কেন বিস্তার হলো? এই যে আমরা যখন প্রবাহটা এইভাবে নেই, এইভাবে যখন প্রবাহটা নেই, তাহলে এই জায়গাটাকে আমরা বলেছি ই নট, আর তরঙ্গের বেলায় আমরা এই জায়গাটাকে বলি কি? বিস্তার। এই জন্য যেটা শীর্ষমান এটা হলো বিস্তার। এবার দেখো প্রশ্নটা কি বলছে? একটি দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি ই ইকুয়াল টু 200 সাইন 100 পাই টি দ্বারা প্রকাশ করা হলো। এর বিস্তার, কম্পাঙ্ক ও কার্যকর মান নির্ণয় করো। তাহলে কি কি চাইছে? বিস্তার চাইছে, কম্পাঙ্ক চাইছে, কার্যকর মান চেয়েছে। এখন এই তিনটা মান আমরা কিভাবে বের করব? দেখো, দেওয়া আছে ই ইজ ইকুয়াল টু 200 সাইন 100 পাই টি। ইকুয়েশন নাম্বার 1। আমরা জানি ইএমএফ ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি। তাহলে এই দুইটা মান আমরা কি করব? তুলনা করব। তুলনা করলে লক্ষ্য করো, 1 ও 2 যদি তুলনা করো, ই নট এখানে, আর এখানে ই নটের জায়গা আছে কত? 200। তাহলে বিস্তার
ই নট ই 1 ও 2 তুলনা, এভাবে লিখবা 1 ও 2 হতে বিস্তার ই নট ইজ ইকুয়াল টু 200 ভোল্ট। ওমেগা এক বলা হয় কৌণিক কম্পাঙ্ক। ওমেগা ইজ ইকুয়াল টু টি এর সহগ ওমেগা, টি এর সহগ 100 পাই, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 100 পাই। আমরা তরঙ্গের চ্যাপ্টার, পর্যাবৃত্ত গতির চ্যাপ্টার অথবা গতিবিদ্যায় আমরা দেখেছি ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ। এই এফটা হলো কম্পাঙ্ক, ইজ ইকুয়াল টু 100 পাই বা এফ ইজ ইকুয়াল টু 50 হার্টজ। এফ ইজ ইকুয়াল টু 50 হার্টজ। দেখো এই প্রশ্নটার মধ্যে যদি বলা হয় এই তড়িৎ প্রবাহ বাংলাদেশের জন্য উপযোগী কিনা, এই যদি প্রশ্নটা করা হয় তাহলে তুমি কি বলবা? কারণ আমরা জানি বাংলাদেশে যে বিদ্যুৎ ব্যবহার করা হয় এর ভোল্টেজ হলো 200 থেকে 220 ভোল্ট এবং কম্পাঙ্ক হলো 50 হার্টজ। যেহেতু এটার ভোল্টেজ 220 ভোল্ট সর্বোচ্চ মান এবং কম্পাঙ্ক 50 হার্টজ, সুতরাং এই বিদ্যুৎ বাংলাদেশে ব্যবহারের জন্য উপযোগী। তাহলে এই কথাটা খেয়াল রাখবা, বাংলাদেশে যে বিদ্যুৎ ব্যবহার করা হয় তার কম্পাঙ্ক হলো কত? 50 হার্টজ, আর আমাদের এখানে এসেছে 50 হার্টজ। এরপরে বলছে কার্যকর ভোল্টেজকে বলা হয় ইআরএমএস, মূল গড় বর্গের মান, ভোল্টেজের মূল গড় বর্গের মান। তাহলে আমরা এখানে কি লিখব? ইআরএমএস ইজ ইকুয়াল টু 0.707 ই নট, 0.707 ই নট ইকুয়াল টু 0.707 ইন্টু 200। তাহলে আমাদের কত আসে? 0.707 ইন্টু 200 ইজ ইকুয়াল টু 141.4 ভোল্ট। 141.4 ভোল্ট। ক্লিয়ার? আবারও দেখো কি বলছে, যে এখানে প্রশ্নটার দিকে আবার একটু তাকাও। একটি দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি ই ইকুয়াল টু 200 সাইন পাই টি দ্বারা প্রকাশ করা হলো। এর বিস্তার, কম্পাঙ্ক ও কার্যকর মান নির্ণয় করো। বিস্তার তুলনা করে আমরা পেয়েছি বিস্তার, কম্পাঙ্ক, আর পেয়েছি কি? কার্যকর ভোল্টেজ ইআরএমএস। এই তাহলে আমরা তিনোটা মানে কি করে দিয়েছি? বের করে দিয়েছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা ভালো করে খেয়াল করে দেখো স্যারে কি বলছি, যে এই বিদ্যুৎটা বাংলাদেশে ব্যবহারের উপযোগী কিনা। তাহলে বলবা যেহেতু এটার সর্বোচ্চ বিস্তার হলো 200 ভোল্ট এবং কম্পাঙ্ক 50 হার্টজ, সুতরাং ইহা বাংলাদেশে ব্যবহার করা যাবে। এরপরে আসো পরের প্রশ্নটা 11। একটি পরিবর্তী বর্তনীতে 110 ভোল্ট তড়িৎচালক শক্তি ক্রিয়া করে, এর শীর্ষমান কত? ক্রিয়া করে একটু আগে বলছি কার্যকর মান হলো ইআরএমএস। তাহলে ইআরএমএস দেওয়া আছে 110 ভোল্ট, এর শীর্ষমান ই নটটা বের করতে হবে। তাহলে আমরা কিভাবে করব? ইআরএমএস ইজ ইকুয়াল টু 1/√2 ই নট। এখানে ইআরএমএস দেওয়া আছে, ইআরএমএস ইজ ইকুয়াল টু 110 ভোল্ট। আমাকে বলছে শীর্ষমান কত? ই নট ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমার কত আসতেছে? 110 ইজ ইকুয়াল টু 1/√2 ই নট, বা ই নট ইজ ইকুয়াল টু 110 ইন্টু √2। তাহলে কত আসতেছে আমার? 110 ইন্টু √2 ইজ ইকুয়াল টু 155.56 ভোল্ট। 155.56 ভোল্ট। তাহলে এটাকে আমরা বলি কি? প্রবাহ ভোল্টেজের শীর্ষমান। এরপরে আসো আমাদের কত গেল? এটা 11। 12 নম্বর প্রশ্নটা একটি দিক পরিবর্তী, 12 নম্বরটা দেখো, একটি দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ I ইকুয়াল টু 50 সাইন 100 পাই টি
বলা হয়েছে প্রবাহের শীর্ষমান, গড় মান ও কার্যকরী মান নির্ণয় করো এবং টি ইজ ইকুয়াল টু 0, 1/50 সেকেন্ড, 1/100 সেকেন্ড, 1/50, 150 সেকেন্ড এবং 200 সেকেন্ড সময়ের জন্য প্রবাহ মাত্রা নির্ণয়পূর্বক লেখচিত্র অঙ্কন করো। তাহলে একটু আমাদের প্রশ্নটার দিকে তাকাও। যে মানগুলো দেওয়া আছে, আগে আমরা প্রথম থেকে যাই। দেওয়া আছে I is equal to 50 sin 100 pi t, ইকুয়েশন নাম্বার 1। আমরা জানি I is equal to I naught sin omega t। দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম। এখন 1 ও 2 যদি তুলনা করি, আমাদের কি চাইছে? প্রবাহের শীর্ষমান মানে I naught। তাহলে 1 ও 2 তুলনা, 1 ও 2 তুলনা, শীর্ষমান I naught is equal to 50 অ্যাম্পিয়ার। I naught equal to 50 অ্যাম্পিয়ার। গড় মান, কালকে আমরা দেখেছি প্রবাহ মাত্রা বা তড়িৎচালক শক্তির গড় মান I bar is equal to 2/pi I naught or I bar equal to 0.637 I naught। ভালো করে খেয়াল করো সমীকরণটা। শেষে আমরা যে কয়েকটা সমীকরণ করিয়েছি, এই সমীকরণগুলো ছিল পূর্ণ চক্রের জন্য গড় মান, অর্ধচক্রের জন্য গড় মান, এবং আমরা বলেছি দিক পরিবর্তিত প্রবাহের ক্ষেত্রে কখনোই পূর্ণ চক্রে গড় মান হিসাব করা হয় না, কারণ পূর্ণ চক্রে গড় মান 0 হয়, কিন্তু অর্ধচক্রে গড় মান পাওয়া যায়। এই জন্য দিক পরিবর্তী প্রবাহের গড় মান বলতে অর্ধচক্রের গড় মান বোঝায়। এই অর্ধচক্রের গড় মান যেটা, এই গড় মান I বার ইজ ইকুয়াল টু, এটাও লিখতে পারো I অ্যাভারেজ ইকুয়াল টু 0.637 I naught। তাহলে ইকুয়াল টু 0.637 ইন্টু 50 ইজ ইকুয়াল টু কত হয় দেখো, 0.637 ইন্টু 50 ইজ ইকুয়াল টু 31.85 এত অ্যাম্পিয়ার। এরপর হলো কার্যকর প্রবাহ। কার্যকর প্রবাহ বা IRMS ইকুয়াল টু 0.707 ইন্টু 50, 0.707 ইন্টু 50। তাহলে 50 ইন্টু 0.707 ইজ ইকুয়াল টু 35.35 এত অ্যাম্পিয়ার, 35.35 অ্যাম্পিয়ার। এরপরের অংশটা দেখো, আমরা এবার ভালো করে আবার খেয়াল করো, আবারও তুলনা দেখো। আমরা দেওয়া আছে I ইকুয়াল টু 50 sin 100 pi t। এই সমীকরণটাকে বলা আছে, এই সমীকরণ থেকে বের করতে হবে প্রবাহ মাত্রা, শীর্ষমান, গড় মান এবং কার্যকর মান। এখন শীর্ষমান বের করতে গেলে তুলনা করলাম 1 ও 2, যেখানে I naught শীর্ষমান, প্রথম সমীকরণ I naught-এর জায়গা আছে 50, সুতরাং শীর্ষমান I naught ইকুয়াল টু 50 অ্যাম্পিয়ার। এরপরে আছে কি গড় মান। গড় মানকে বলছে I বার দ্বারা প্রকাশ করা যায় I অ্যাভারেজের সংক্ষিপ্ত রূপ AVE। তাহলে I অ্যাভারেজ ইকুয়াল টু 0.637 I naught। তারপর আমরা মান কাটা বসিয়ে দিয়ে I বারটা বের করলাম। কার্যকর মান শীর্ষমানের 1/√2 গুণ বা 0.707 গুণ, আমরা মানটা বসিয়ে দিলাম, শেষ। এরপর আমাদের যে কথা বলছে বিভিন্ন সময় দেওয়া আছে, এই সময়গুলোর সাপেক্ষে প্রবাহমাত্রা নির্ণয়পূর্বক লেখচিত্র অঙ্কন। তাহলে আমরা এবার এই দিকে চলে আসি, আবার 1 নং সমীকরণটা রাখবো, রেখে এবার আসো t ইজ ইকুয়াল টু 0, তাহলে I ইজ ইকুয়াল টু 50 sin 0, sin 0 মান 0, তাহলে I ইকুয়াল টু 0। এরপরে বলছে t ইজ ইকুয়াল টু 1/50, t ইজ ইকুয়াল টু 1/50 সেকেন্ড, তাহলে I ইজ ইকুয়াল টু 50 sin 100 pi ইন্টু 1/50
তাহলে আমাদের এটা কি আসতেছে 2 পাই, সাইন 360 ডিগ্রির মান 0, তাহলে এটাও আসতেছে কি 0। এরপরে 100, তাহলে আমরা টি ইজ ইকুয়াল টু 1/100 সেকেন্ড, তাহলে আই ইজ ইকুয়াল টু 50 সাইন 100 পাই ইন্টু 1/100, তাহলে সাইন পাই এর মান 0, তাহলে আই ইকুয়াল টু 0। 150, টি ইজ ইকুয়াল টু 1/150 সেকেন্ড, 150 সেকেন্ড, তাহলে আই ইজ ইকুয়াল টু 50 সাইন 100 পাই ইন্টু 1/150, তাহলে 150 হইলে কত 50 2 3, 2π/3, 2π/3 ইজ ইকুয়াল টু কি আসে 2π/3 কত ডিগ্রির মান, সাইন 120, সাইন 120 এর মান হলো √3/2, তাহলে ইজ ইকুয়াল টু 50 ইন্টু √3/2, তাহলে ইজ ইকুয়াল টু ইন্টু 50 ইজ ইকুয়াল টু 43.3 অ্যাম্পিয়ার, 43.3 অ্যাম্পিয়ার। তারপরে বলা হয়েছে কত 200, টি ইকুয়াল টু 200, তাহলে টি ইজ ইকুয়াল টু 1/200 সেকেন্ড, তাহলে আই ইজ ইকুয়াল টু 50 সাইন 100 পাই ইন্টু 1/200, তাহলে সাইন 90-র মান 1 ইজ ইকুয়াল টু 50 অ্যাম্পিয়ার। তোমরা একটা গ্রাফ পেপার নিয়ে এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর যদি আই এর মান স্থাপন করো, তাহলে দেখবা প্রথম লাইনগুলো সব মূলবিন্দুগামী, মানে 0-তে থাকবে, পরে আস্তে এটা বাড়তে থাকবে, অর্থাৎ প্রথম থাকবে সমপ্রবাহ, পরে হবে কি দিক পরিবর্তী প্রবাহ। এটা করে নিবা, কারণ গ্রাফটা নিজেরা বাসায় করে চেষ্টা করবা। এরপরে আসো আমাদের, তাহলে এটাতে দেখো মানগুলো বসালে তোমার কিন্তু সাইন কত ডিগ্রির মান কত এটা তোমাকে জানতে হবে, বা ক্যালকুলেটর ব্যবহার করে এটা বের করে নেবা। এরপর আসো 13 নম্বর, একটি জেড বিমান অনুভূমিকভাবে 300 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে। ওই জায়গায় চুম্বক ক্ষেত্রের মান 80 মাইক্রোটেসলা। বিমানের দুই ডানার প্রান্তের দূরত্ব 25 মিটার হলে প্রান্তদ্বয়ের আবিষ্ট তড়িৎচালক শক্তির মান নির্ণয় করো। এটা আসলে সরাসরি আমাদের বইতে প্রশ্নটা নাই, সূত্রটা নাই, কিন্তু যেহেতু প্রয়োগ আছে, প্রয়োগগুলো একটু দেখবা। এটা হলো ই ইজ ইকুয়াল টু, এই যে ই ইজ ইকুয়াল টু BVL, ইকুয়াল টু VBL। এটা কয়েকবারে ভর্তি পরীক্ষার মধ্যে দিয়েছে, সুতরাং এটা খেয়াল রাখবা। ভি ইজ ইকুয়াল টু 300 মিটার পার সেকেন্ড, L ইজ ইকুয়াল টু 25 মিটার, L ইজ ইকুয়াল টু 25 মিটার, B ইজ ইকুয়াল টু 80 মাইক্রোটেসলা, 80 মাইক্রোটেসলা, 80 ইন্টু 10⁻⁻6 টেসলা। EMF ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা বলবো EMF ইজ ইকুয়াল টু 80 ইন্টু 10⁻⁻6 ইন্টু 300 ইন্টু 25 ইজ ইকুয়াল টু 80 exponential minus 6 ইন্টু 300 ইন্টু 25, তাহলে ইকুয়াল টু 3/5, অর্থাৎ 0.6 ভোল্ট, 0.6 ভোল্ট। এরপরে দেখো 14 নম্বরটা, একটি বর্তনীর বিদ্যুৎ প্রবাহ 3 মিলি সেকেন্ডে 20 অ্যাম্পিয়ার থেকে শূন্যে নিয়ে আসা হলো। গড় আবিষ্ট তড়িৎচালক শক্তির মান এত হলে 260 ভোল্ট হলে তবে বর্তনীর সঞ্চিত শক্তি নির্ণয় করো। বর্তনীর সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল টু হাফ এল আই স্কোয়ার, ইউ ইজ ইকুয়াল টু হাফ এল আই স্কোয়ার, কিন্তু প্রশ্নে এল নাই, তাহলে আমরা প্যারাডের দ্বিতীয় সূত্র যাব, ই ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি, ই ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি। দেখো, তাহলে প্রথম সমীকরণটা ব্যবহার করবা,
E is equal to L di by dt, di by dt। এখানে নেগেটিভ সাইন হবে, di is equal to 0 minus 24 is equal to minus 24 ampere, dt is equal to 3 millisecond is equal to 3 into 10 to the power minus 3 second, EMF is equal to 260 volt, সঞ্চিত শক্তি U is equal to what? এখন যদি আমি এটা বের করতে হয় তাহলে আমার প্রথমে L বের করতে হবে। 260 is equal to minus L into minus 24 divided by 3 into 10 to the power minus 3, তাহলে L is equal to 260 into 3 into 10 to the power minus 3 divided by 24 divided by 24, তাহলে আমাদের কত আসতেছে এটা দেখো, 260 into 3 exponential minus 3 ভাগ 24, 0.0325 এত হেনরি। সঞ্চিত শক্তি U is equal to half L I square, half L I square is equal to half into 0.030325 into 24 square, তাহলে এত into 24 square ভাগ 2 is equal to 9.36 জুল। তাহলে আবারও খেয়াল করো, যদি এরকম সঞ্চিত শক্তি বের করতে বলে, সঞ্চিত শক্তি বের করতে গেলে স্বকীয় আবেশ গুণাঙ্ক আগে জানতে হবে, আর স্বকীয় আবেশ গুণাঙ্ক বের করার পরে আমরা শক্তিটা বের করতে পারবো। স্বকীয় আবেশ গুণাঙ্ক ছাড়া সঞ্চিত শক্তি এখানে বের করা যাবে না। এরপরে আসো আমাদের 15 নাম্বারটা দেখো। 15 নম্বর প্রশ্নটা হলো, একটি এসি উৎসের বিস্তার 160 ভোল্ট এবং কম্পাঙ্ক 60 হার্জ, এর সাথে 20 ওহম রোধ যুক্ত করা হলো। কার্যকর ভোল্টেজ নির্ণয় করো, কার্যকর প্রবাহ নির্ণয় করো, উত্তাপজনিত তাপ শক্তির ক্ষয় নির্ণয় করো এবং তড়িৎচালক শক্তির সমীকরণ নির্ণয় করো। আগে আমাদের কম্পোনেন্টগুলো কি কি আছে একটু আমরা লিখে নেই। বিস্তার E naught is equal to 160 volt, কম্পাঙ্ক F is equal to 60 hertz, রোধ R is equal to 20 ohm। 1 নাম্বার বলছে কি বের করতে হবে, কার্যকর ভোল্টেজ ERMS is equal to 0.707 E naught is equal to 0.707 into 160.707 into 160 is equal to 113.12 ভোল্ট। কার্যকর প্রবাহ বের করতে বলছে। কার্যকর প্রবাহ বের করতে গেলে আগে আমার কি জানতে হবে, প্রবাহ মাত্রার শীর্ষ মান। তাহলে আমরা এটা আগে বের করি, প্রবাহ মাত্রার শীর্ষ মান I naught is equal to E naught divided by R is equal to 160 divided by 28 ampere। তারপর হলো কার্যকর প্রবাহ IRMS is equal to 0.707 I naught, IRMS is equal to 0.707 I naught, মানটা বসাও, is equal to 0.707 into 8
তাহলে আমাদের কত আসতেছে 0.707 ইন্টু 8 ইজ ইকুয়াল টু 5.656 অ্যাম্পিয়ার। এরপরে আছে কি উত্তাপজনিত তাপ শক্তির ক্ষয়। কালকে স্যারের লাস্ট ইকুয়েশনটা দেখিয়েছিলাম উত্তাপজনিত তাপ শক্তির ক্ষয়। উত্তাপজনিত তাপ শক্তির ক্ষয়, উত্তাপজনিত তাপ শক্তির ক্ষয়, তাপ শক্তির ক্ষয়, তাপ শক্তির ক্ষয় পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর এম এস ইন্টু ক্যাপিটাল আর। তাহলে ইকুয়াল টু 5.656 এত হোল স্কোয়ার ইন্টু 20 ইজ ইকুয়াল টু তো ইন্টু 20 ইজ ইকুয়াল টু 639.8 এত জুল। এরপরে যেটা বলছে তড়িৎচালক শক্তির সমীকরণ নির্ণয় করো। এটা আমরা একটু প্রথমে যেটা করাইছি ই নট ই ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি, আর ওমেগা ইকুয়াল টু কি 2 পাই এফ। ওমেগা ইকুয়াল টু হলো 2 পাই এফ। দেখো ই ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি বা ই ইজ ইকুয়াল টু ই নট সাইন 2 পাই এফ টি। তাহলে ই নট হলো কত 160 সাইন 2 পাই ইন্টু 60 ইন্টু টি, তাহলে 160 সাইন 120 পাই টি। এটা হলো আমাদের দিক পরিবর্তিত তড়িৎচালক শক্তির সমীকরণ। আমি জানি না আমি কতটুকু করতে পেরেছি বা কতটুকু সার্থক, তবে মনে রাখবা তোমরা যদি প্রত্যেকটা নিয়মের অঙ্ক করিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা নিয়মে বলে দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলো যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ এই চ্যাপ্টারে কোনো সমস্যা থাকার কথা নয়। এরপরে তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা প্রতিটা প্রশ্ন ভালো করে দেখো, মেইন বই ভালো করে পড়ো এবং সমস্যাগুলো তোমরা দেখো। তোমাদের প্রতি আমার অনুরোধ রইল যেই প্রশ্নগুলির উত্তর পারবা না বা যে প্রশ্নগুলো সমাধান করতে পারবা না আমাকে সাথে সাথে জানাও, মেসেঞ্জারে আমার নক করবা, ইনশাল্লাহ আমি সমাধান করার চেষ্টা করব। আশা রাখি এই চ্যাপ্টার যেহেতু গত বছর যারা পরীক্ষার্থী বিশেষ করে তাদের প্রতি অনুরোধ, এই চ্যাপ্টার গত বছর টাচ করে নাই, কাজে এই বছর এই চ্যাপ্টার থেকে প্রশ্ন টাচ করার সম্ভাবনা বেশি। আর বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে ট্রাই করবা এই চ্যাপ্টার থেকে কম্পালসারি প্রশ্ন থাকে। সুতরাং ভালোভাবে চ্যাপ্টারটা ভালো করে পড়ো এবং দেখো, ব্যবহারিক জীবনের সাথে এটার ওতপ্রোতভাবে জড়িত, কাজেই তোমরা এটা ভালো করে দেখো। যা তুমি ডায়নামা, জেনারেটর, ট্রান্সফরমার এগুলি আমাদের ব্যক্তিগত জীবনে আমরা দেখি, আমরা ট্রান্সফরমার ছাড়া সরবরাহ লাইনে চলে না, সুতরাং এখানে ট্রান্সফরমার প্রয়োজন। আমরা যখন কারেন্ট চলে গেলে বিভিন্ন বড় বড় বিল্ডিংগুলোতে জেনারেটর চালায়, আমরা জানি এটা ডায়নামা দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা হয়। সুতরাং এগুলো সম্পর্কে না জানলে আমরা প্রকৃতপক্ষে যে জ্ঞানের ভাণ্ডার সেটা কি থাকবে, অপূরণই থাকবে। এখন সবসময় মনে রাখতে হবে বই পড়ে বিদ্যা অর্জন আর ব্যবহারিক অর্জনের মধ্যে কিছুটা পার্থক্য আছে, আর ব্যবহারিক অর্জনের জন্যে তোমাকে গাণিতিক ক্যালকুলেশনগুলো ভালো জানতে হবে। আর ভবিষ্যতে যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও তাদের গাণিতিক ক্যালকুলেশন খুব বেশি করে সলভ করতে হবে, অথবা ঢাকা ভার্সিটিতে যারা ট্রাই করতে চাও তাদের জন্য গাণিতিক সমস্যাগুলো বেশি সলভ করতে হবে। এই দুই জায়গায় তাত্ত্বিক প্রশ্ন থাকে না। আর মেডিকেলে যারা পড়বা তারা দয়া করে বইয়ের উদাহরণের অঙ্কগুলি ভালো করে দেখবা, তাহলে ইনশাল্লাহ অনেকটুকুই কাভার হয়ে যাবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।